পর্ব ৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে পদত্যাগ করে আমি ১৯৮৬ সালের ৬ এপ্রিল সহকারী গ্রন্থাগারিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে যোগ দিই। ডক্টর মোজাফফর আহমেদ তখন পরিচালক হিসেবে থাকায় খুব উপকার হয়েছিল। যে কোনো সময়ে যে কোনো সমস্যার সমাধান সহজেই হয়ে যেত। ওর অকৃত্রিম সাহায্য ও সহযোগিতা এক কথায় বলে শেষ করা যাবে না। আমৃত্যু উনি ছিলেন আনিসুজ্জামান ও আমার বন্ধু। ওর স্ত্রী রওশন আপা আমার শিক্ষক ছিলেন এডেন কলেজে। তার ভালোবাসা স্নেহও আমি এখনও পাই। শুরুর দিকে স্বামীবাগ থেকেই অফিস করতাম। সকাল 7:30টায় আমরা সবাই একসঙ্গে বের হতাম। প্রথমে সূচিকে ভিকারুন্নেসা কলেজে নামিয়ে তারপর আমাকে আইবিএতে, আনন্দকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে নামাতো আনিসুজ্জামান। শেষে রুচিকে নিয়ে ও কলা ভবনে যেত। আবার ফেরার সময় একইভাবে আমাদের উঠিয়ে নিত। ওর কষ্ট দেখে মাঝে মাঝে খারাপ লাগত, কিন্তু তখন আমাদের ড্রাইভার রাখার সামর্থ্য ছিল না। ঢাকা আসার ১৩ মাস পর ১৯৮৬ সালের সেপ্টেম্বরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন পাই ৩২ ইশাখা রোডের বাড়িতে। বাসাটি ছিল একেবারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে, ফলে আমাদের বাড়ি থেকে আনন্দের স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ সবখানে ১০-১৫ মিনিটের মধ্যে চলে যাওয়া যেত। নিউ মার্কেটে ছিল কাছে, তাই সবাইকে আমরা বলতাম আমরা স্বর্গ সুখে আছি। এত সুন্দর ও বড় অ্যাপার্টমেন্ট বিশ্ববিদ্যালয় এলাকায় আশাই করা যায় না। সামনে পিছনে বিশাল দুটো বারান্দা ছিল। উত্তরের ৬০ ফিট লম্বা বারান্দা কখনো কখনো, বিশেষ করে শীতের সময়, সমস্যার কারণ হতো। দরজা জানলা বন্ধ রেখেও ঘরে বসে শীতের দাপট অনুভব করা যেত। এখানে আসার পরে ঘরে বাইরে আমাদের ব্যস্ততা প্রচণ্ড বেড়ে যায়। সকাল 8:30 থেকে দুপুর 2টো পর্যন্ত সপ্তাহে 6 দিন অফিস করতাম। গ্রন্থাগারের চাবি আমার কাছে থাকতো, ফলে 8:15-তে বাসা থেকে বের হয়ে সময় মতো অফিসে পৌঁছাতে হতো। একটু দেরি হলে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে থাকবে, এই কারণে আমার আর অফিস কর্মচারীদের দেরি করার সুযোগ ছিল না। সাধারণত হেঁটেই যাওয়া আসা করতাম, কিন্তু কিছুদিন পর দেখলাম এভাবে যাওয়া আসা সম্ভব নয়, ফলে রিক্সা নিয়ে যাতায়াত করতাম। 2টোর পর বাসায় ফিরে 3টের মধ্যে খাওয়া সেরে হয় বাজার, নয়তো কোনো উপহার বা অন্য কিছু কিনতে, অথবা অসুস্থ কাউকে দেখতে প্রায়ই বাইরে যেতে হতো। ফিরেও আসতে হতো তাড়াতাড়ি বিকেলের মেহমান বা আনিসুজ্জামানের মিটিংগুলোর জন্য। আমাদের বাসায় তখন অনেকগুলো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বৈঠক হতো। উল্লেখযোগ্যগুলোর মধ্যে ছিল অজিতবাবুর স্মারকগ্রন্থ, মধুদার স্মৃতি সংরক্ষণ, 31 বুদ্ধিজীবী, আফ্রো এশীয় গণসংহতি পরিষদ আফসো, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী, 40 শিল্প সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিয়ে গঠিত কমিটি ইত্যাদি। তারপর প্রায়ই সন্ধ্যা 7:30টার মধ্যে তৈরি হয়ে আনিসুজ্জামানের সঙ্গে কোনো অনুষ্ঠান, কারো বাসায় অথবা বিয়েবাড়িতে যেতে হতো। কার্ডে দেওয়া সময় অনুসারে 7:30 থেকে 8টার মধ্যে উপস্থিত হতাম অনুষ্ঠানে। সেখানে পৌঁছে অনেক সময় দেখতাম না ছেলের বাবা মা, না মেয়ের বাবা মা উপস্থিত। আজকাল শুনি মাদের সঙ্গে নাকি বাবারাও পার্লারে যান, হয়তো এসব কারণে ওদের আসতে দেরি হয়। আমরা বোকার মতন কিছুক্ষণ বসে থাকার পর ওরা হাসতে হাসতে এসে দেরির জন্য ক্ষমা চাইতেন। এরকম ঘটনা আমাদের জীবনে অনেক ঘটেছে, কিন্তু এর থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করিনি। অনেক সময় বাসায় মিটিং চলছে এবং আনিসুজ্জামানের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পর যাদের কাজকর্ম বাকি ওদের অনেককে রেখেই আমরা বেরিয়ে পড়তাম। এক এক সময় ব্যাগে চিরুনি আর আয়না নিয়ে দৌড়াতে দৌড়াতে গাড়িতে উঠে গন্তব্যস্থলে গেছি। কখনো কখনো মরা বাড়ি হয়ে বিয়ে বাড়িতে যেতে হয়েছে। 2 রকমের শাড়ি নিয়ে গাড়িতে উঠেছি, বদলে নিয়েছি কোনো বন্ধু বা আত্মীয়র বাসায়। এভাবেই চলেছে আমাদের জীবন।
বিশ্ববিদ্যালয় অ্যাপার্টমেন্টে আমাদের ঠিক ওপরের তলায় থাকতেন বাংলার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, অন্য পাশে মৃত্তিকা বিভাগের ডক্টর আমিনুল ইসলাম, আমাদের পাশের ফ্ল্যাটে থাকতেন শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরীর স্ত্রী, তার 2 ছেলে সুমন আর শোভনকে নিয়ে। আমাদের ঠিক নিচে শহীদ মুনির চৌধুরীর স্ত্রী লিলি ভাবি, মিশুক, মঞ্জুলি ও তন্ময়কে নিয়ে থাকতেন। অপর পাশে ইসলামের ইতিহাসে ডক্টর মমতাজুর রহমান তরফদার, নিচের তলায় উদ্ভিদ বিজ্ঞানের আহমদ শামসুল ইসলাম, অন্য পাশে লোকপ্রশাসনের নূর মোহাম্মদ মিয়া। এই বিল্ডিংয়ের সবচেয়ে বড় আনন্দ ছিল সবাই সমমনা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল বলে। পরের দিকে এলেন ইতিহাসের মমিন চৌধুরী আর আইবিএর রহিম বক্স তালুকদার। সবার সঙ্গেই আমাদের সুসম্পর্ক ছিল। আমরা সবাই ছিলাম সব বাচ্চাদের অভিভাবক। তবে আমাদের সবার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে পড়াশোনার ব্যাপারে সবচেয়ে বেশি যত্নশীল ছিলেন ডক্টর আমিনুল ইসলাম। আনন্দের মাধ্যমিক পরীক্ষার আগে খুব উদ্বিগ্ন হয়ে ওর লেখাপড়ার খোঁজ নিতেন। টেস্ট পরীক্ষার ফল কেমন হয়েছে জানতে চাইলে আনন্দ খুব কাঁচুমাচু করে জানালো যে বেশি ভালো হয়নি। শুনে খুব স্বাভাবিক কণ্ঠে বলেছিলেন, ভালো হবে কোথা থেকে, তুমি তো লেখাপড়াই করো না। উনি সবসময় চাইতেন পাড়ার সব ছেলেমেয়েরা যেন লেখাপড়ায় ভালো হয়। একে অপরের সাহায্যে এগিয়ে আসতাম আমরা সবাই খুব সহজে। আসলে আমরা সব পরিবারগুলো একান্নবর্তী পরিবারের মতো ছিলাম। এক রাতে মোমিন চৌধুরী সাহেবের মেয়ে টুম্পা অসুস্থ হয়ে পড়ল। সে সময় উনি বোধহয় দেশে ছিলেন না, তাই আনন্দ গাড়িতে করে ওদেরকে নিয়ে হাসপাতালে গেল। মোমিন চৌধুরী সাহেবের স্ত্রী আমার নাতি নাতনির জন্ম নেওয়ার পর তাদের চুল কামানো, গোসল করানো থেকে শুরু করে সব কিছু খুব যত্নের সঙ্গে করতেন। ওর ভরসায় আমিও নিশ্চিন্তে অফিস করতাম। প্রতিবেশীদের সহযোগিতায় আমরা সবাই খুব নিশ্চিন্তে জীবনযাপন করেছি সারা জীবন। একবার পাড়ার কোনো এক ভাবির রুটির দরকার হলে আনিসুজ্জামান নিজে গিয়ে দোকান থেকে রুটি নিয়ে এলো। তিনি এখনও লজ্জিত হয়ে সেই গল্প করেন। সব পরিবারের সঙ্গে সদ্ভাব থাকলেও শুরু থেকেই আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল পাশের ফ্ল্যাটের মোফাজ্জল হায়দার চৌধুরীর পরিবারের সঙ্গে। একে তো আনিসুজ্জামানের শিক্ষক, তার উপর ওনার 2 ছেলে রুচির মতোই অর্থনীতি বিভাগের ছাত্র। সুমনের সহজাত বন্ধুসুলভ আচরণ আমাদের সবাইকে খুব মুগ্ধ করেছিল। তার উপর সে নানা কাজে পারদর্শী ছিল এবং পরামর্শ দিতে পারত ভালো। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও সুচি আর আনন্দের খুব ভালো বন্ধু হয়ে গেল। আমাদের বৃহত্তর পরিবারের সদস্যদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠল। মানুষকে আপন করে নেয়ার তার একটা সহজাত প্রবৃত্তি ছিল। ভালো খাবারের প্রতি ঝোঁক ছিল, পোশাক আশাকেও নিখুঁত ছিল, সব ব্যাপারে খুব শৌখিন ছিল সে। কম্পিউটার বানানো ঠিক করার নেশা ছিল তার। ফলে মোহিত ভাই থেকে শুরু করে বহু মানুষের কম্পিউটার বানিয়ে দিতে ও ঠিক করে দিতে সে সাহায্য করত। পাড়ার অন্যান্য প্রতিবেশীদের মধ্যে শহীদ রাশিদুল হাসান, আবু হামিদ লতিফ, সঞ্জিদা খাতুন, সমরজিৎ রায়চৌধুরী, রাশিদুন্নেসা এবং আরও অনেক পরিবারের সঙ্গে পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ছিল আমাদের। যোগাযোগ ছিল প্রাক্তন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, প্রাক্তন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সহ আরও অনেকের সঙ্গে। আমাদের বাড়ি শহরের মাঝামাঝি ও বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন হওয়ায় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগেই থাকত। দুপুরে বেশিরভাগ সময়ই বাইরের মানুষ, আনিসুজ্জামানের সহকর্মী ও বৃহত্তর পরিবারের ছেলেমেয়েরা, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ত তারাও আসত। কখনো কখনো তাদের বন্ধুরাও আসত। আমাদের খুব সাধারণ খাবারই তাদের পরিবেশন করতাম। বেশ একটা মিলন মেলা ছিল আমাদের বাসাটা। খুব কম দিনই শুধু বাসায় আমরা একা দুপুরের খাওয়া দাওয়া করেছি। আমার সবাইকে বলা ছিল যারা দুপুরে খেতে আসতে চাও তারা যেন বেলা 2টোর মধ্যে চলে আসে, কারণ
তখন বাড়ির সহায়তাকারী সাত্তারকে একটা এনজিওর স্কুলে ভর্তি করে দিয়েছি। সে বেলা 3টার পর বেরিয়ে যায়, সুতরাং খাওয়া দাওয়া শেষ না হলে ওর যেতে দেরি হয়ে যেত। আনিসুজ্জামান খুব নিয়ম মেনে চলত। ব্যস্ত জীবনের কথা মাথায় রেখে আমিও তাই চেষ্টা করতাম। আমরা সারা জীবন বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ এবং অন্যান্য বিল ছাড়াও কাগজের বিল মাসের 7 তারিখের মধ্যেই শোধ করতাম। আমি কাগজওয়ালাকে বলে দিয়েছিলাম প্রত্যেক মাসের প্রথম শুক্রবার সকাল 9টার দিকে এসে বিল নিয়ে নেবে। একদিন এক শিক্ষক আমায় বললেন, আপনাদের কাগজওয়ালা জিজ্ঞেস করছিল আপনারা হিন্দু কিনা। কারণ জানতে চাইলে উনি বললেন, আপনারা নাকি নিয়মিত এবং সময় মতো বিল পরিশোধ করেন, এই কারণে ওর মনে হয়েছে। এই ঘটনার প্রায় 14-15 বছর পর একই অভিজ্ঞতা হলো। আমি এক হাসপাতালে ভর্তি হয়েছি। আনন্দ হওয়ার 43 বছর পর সেই প্রথম থাকলাম হাসপাতালে। একদিন একজন নার্স এসে আমাকে জিজ্ঞেস করল, আপনি কি হিন্দু? প্রশ্ন করলাম, এ কথা মনে হওয়ার কারণ কি? বললেন, আপনি একজন হিন্দুর উপর লেখা বই পড়ছেন, স্বামী বিবেকানন্দর। উত্তর শুনে ভীষণ রাগ হলো, আর সঙ্গে সঙ্গে শামসুর রহমানের পান্থজনের কবিতার কথা মনে হলো। বললাম, আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই নই, আমি একজন মানুষ। যাই হোক, একদিকে নতুনভাবে সংসার গুছাচ্ছি, অন্যদিকে সারা দেশে তখন অরাজক অবস্থা চলছে। দিন দিন এরশাদ বিরোধী আন্দোলন জমাট বাঁধছে। একদিন দেশের পরিস্থিতি নিয়ে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর মোজাফফর আহমেদ এবং আনিসুজ্জামান একটা বৈঠক করল। ঠিক করল সংবিধান মেনে কোনো বিকল্প সরকার তৈরি করা যায় কিনা তা দেখা দরকার। ডক্টর মোজাফফর আহমেদ ও আনিসুজ্জামান একটা খসড়া তৈরি করল, আর ডক্টর মোশাররফ হোসেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব নিলেন। খসড়া নিয়ে আলোচনা হলো ব্যারিস্টার মইনুল হোসেনের বাসায়। আনিসুজ্জামানের জ্বর হওয়ায় সেদিন যেতে পারেনি, তবে পরদিন গিয়ে সই দিয়ে এলো। 1987 সালের 31শে মার্চে বিবৃতিটি 31 জন বুদ্ধিজীবীর নামে সব কাগজে প্রকাশিত হলো। এরশাদের পতন পর্যন্ত এই বুদ্ধিজীবীরা ক্রমাগত নিরলসভাবে কাজ করে গেছেন। 1987 সালের জুন মাসে আমরা খুলনা গেলাম আমার মেজ ননদের ছোট ছেলের শহীদের বিয়ে উপলক্ষে। আমার মেজ নন্দাই খুলনার বিশিষ্ট শিল্পপতি সৈয়দ আলী হোসেন। দারুণ উদার মনের মানুষ ছিলেন। আমার প্রতি ওর স্নেহ ভালোবাসার কথা ভুলতে পারবো না। খুব ধুমধাম করে বিয়ে দিলেন। এই বিয়ের একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল, পাত্রী রুমা আমার ভাই আজিজের বন্ধু রফিকের মেয়ে, আর ঘটনাচক্রে রফিকের বিয়ের বরযাত্রাও হয়েছিল আমার এই ননদের বাড়ি থেকেই। প্রায় 20-22 বছরের ব্যবধানে মা মেয়ের বিয়ের বরযাত্রা হলো একই বাড়ি থেকে। খুলনা থেকে ফিরে আসার পর থেকেই আমাদের দুই পরিবারকে অসুখ, বিসুখ, বিপদ, মৃত্যু যেন ঘিরে ধরল। 1 বছরের মধ্যে আমরা 3 নিকটজন হারালাম। বিয়ের পরপর মেজবুর নতুন বউয়ের গয়না নিয়ে ঢাকায় আসলেন, উঠলেন ছেলের বাড়িতে। সেখান থেকে সব কিছু ডাকাতি হয়ে গেল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মেজ দুলাভাই হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এমনি ওর শরীর অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না। কয়েকদিন পরেই 87 সালের 27শে জুন তিনি মারা গেলেন। সে বছরের মাঝামাঝির সময় সূচির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। বছর শেষে ফল বের হলে দেখা গেল ম্যাট্রিকের মতোই প্রথম বিভাগে পাশ করেছে। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হলো। এদিকে মাখন ভাইয়ের অসুস্থতা সে বছর খুব দ্রুত বেড়ে গেল। দেশে বিদেশে তার চিকিৎসা শুরু হলো। কিছুদিন পর তার ক্যান্সার ধরা পড়ল। তাকে নিয়ে আমাদের উদ্বেগ ক্রমাগত বাড়তে থাকল। তখন দেশের পরিস্থিতিও ক্রমশ খারাপ হয়ে আসছে। বাসায় বসে বোমার ভয়ে আতঙ্কিত হচ্ছি। স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে ছাত্রছাত্রীদের মিছিল দেখতে ফুটপাতের ওপর দাঁড়িয়ে থাকতাম। ওই দিনগুলোর কথা ভেবে এখনও শিহরিত হই। কি উত্তাল দিনগুলো না পার করেছি।
1987 সালে 17 ডিসেম্বর রাতে আনিসুজ্জামানের জ্বর হয়। পরদিন সকালে ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে গেলাম। উনি ওর কাছ থেকে সব কিছু শুনে পরীক্ষার শেষে প্রেসক্রিপশন লেখা শুরু করলেন। আমি তখন ওকে বললাম রাতে আনিসুজ্জামান চোয়ালে ব্যথা অনুভব করেছিল। কথাটা শুনেই উনি কলম থামিয়ে রাগ করে আনিসুজ্জামানকে বললেন, কথাটা আমাকে আগে বলেননি কেন? এখনই শুয়ে পড়েন, একটা ইসিজি করতে হবে। ইসিজি করে বললেন ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। আগের প্রেসক্রিপশন ছিঁড়ে নতুন করে আবার লিখলেন। ওর সবচেয়ে পছন্দের খাবার ডিম আর গরুর গোশত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলেন। পরে রসিকতা করে আমায় বললেন, চোয়ালে ও বাঁ হাতে ব্যথা হলে বুঝবেন ব্যাপারটা হৃদয় ঘটিত। আরও জানালেন যারা ডায়াবেটিক রোগী তারা এই ব্যথা অনুভব করেন না, ওদের জন্য ব্যাপারটা ভয়ঙ্কর, অতএব ডায়াবেটিস থেকে সাবধান থাকবেন। 1 মাস পর আবার দেখা করতে বললেন। দারুণ দুশ্চিন্তা নিয়ে ফিরে এলাম। আনিসুজ্জামান সকালে পরোটা ও ডিম অমলেট খেতে ভালোবাসত। এগুলো বন্ধ হয়ে যাওয়ার পর যখন ডাক্তার সাহেব কুসুম ছাড়া ডিম খাওয়ানোর অনুমতি দিলেন, তখন ও বলল, কুসুম না খেলে ডিম খাওয়ার কোনো মানে নেই। তখন পরোটার সঙ্গে কুসুম ছাড়া ডিম অমলেট করে দিতে শুরু করলাম। একদিন ওর সন্দেহ হওয়ায় আমায় জিজ্ঞেস করল, ডিম আজকাল এত সাদা সাদা হচ্ছে কেন? তখন বললাম, দেশি মুরগির ডিমের মধ্যে কোলেস্টেরল বেশি বলে ফার্মের মুরগির ডিম দিচ্ছি। এসব ব্যাপারে ও সরলতার জন্য আমার জটিলতা ধরতে পারল না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আনিসুজ্জামানকে সুস্থ রাখার জন্য এই একটিবার আমার মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। অনেকদিন পর যখন আবার কুসুম খাওয়ার অনুমতি পেল, তখন পুরো ব্যাপারটা বলে মাফ চেয়ে নিয়েছিলাম। ও বলল, যা করেছো ঠিকই করেছো, মাপ চাওয়ার কিছু নেই। ওই সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ক্রমাগত ভয়াবহ রূপ নিতে থাকে, দুশ্চিন্তার অবধি থাকে না। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে অন্তরীণ করা হয়, জরুরি অবস্থা ঘোষণা করে বিলোপ করা হয় জাতীয় সংসদ। বিরোধী দলের আহ্বানে সারা দেশে হরতাল হতে থাকে। বিশিষ্ট রাজনীতিবিদরা কারারুদ্ধ হন, আবার কেউ কেউ আত্মগোপনে চলে যান। এসবের মধ্যে 1988 সালের 1 ফেব্রুয়ারি শিল্পী কামরুল হাসান মঞ্চে বসে স্বৈরাচার এরশাদের বিশ্ববাহায়ার ছবি আঁকছিলেন, আর সেইখানে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর মাঝেই আনিসুজ্জামানের বড় দুলাভাই একদিন অসুস্থ বোধ করলে ডাক্তারের কাছে গেলেন। তার অবস্থা দেখে অপারেশন করার সিদ্ধান্ত হয়। ডাক্তাররা পরদিন সকালে অপারেশনের জন্য ওর পাকস্থলী খুলেই সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেললেন। বললে, ক্যান্সার ভিতরে সব জায়গায় ছড়িয়ে গেছে, আমাদের আর কিচ্ছু করার নেই। মাসখানেক পর 15 ফেব্রুয়ারির রাতে তার মৃত্যু হলো। এর কদিন পর আনিসুজ্জামান 21 ফেব্রুয়ারি উপলক্ষে কোনো এক অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে গেল। ডক্টর বিবি চৌধুরী ও আমাদের বন্ধু ডক্টর শফিউল্লাহ আনিসুজ্জামানকে ওর সমস্ত মেডিকেল রিপোর্ট নিয়ে যেতে অনুরোধ করল। সেখানে সব দেখে ডাক্তাররা জানালেন এনজিওগ্রাম করতে হবে। একই ব্যয়বহুল চিকিৎসা, তার উপর কদিন পর আনন্দের ম্যাট্রিক পরীক্ষা। আনিসুজ্জামান রাজি হতে চাইল না। শফি ভাই আনন্দের সঙ্গে লন্ডন থেকে ফোনে কথা বললেন। আনন্দ সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করল। ইতিমধ্যে প্রবাসী বাঙালিরা আর্থিক দিকটা দেখার দায়িত্ব নিল, তবে শেষ পর্যন্ত সেটার বেশি প্রয়োজন হলো না, কারণ ওর চিকিৎসার সব খরচ বহন করল বিসিসিআই ফাউন্ডেশন। এর জন্য উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর AK নাজিরুদ্দিন আহমেদ। আমরা ওর কাছে চিরকালের জন্য কৃতজ্ঞ। বেলুন সার্জারির পর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শফি ভাই ওর বাসায় রেখে বেশ কিছুদিন পর ওকে ঢাকায় আসতে দিলেন। ইতিমধ্যে মার্চ মাসে আনন্দের ম্যাট্রিক পরীক্ষা শুরু হলো। ম্যাট্রিক পরীক্ষা দিতে গেলে ছেলেমেয়েরা যেভাবে পড়ে তার ধারে কাছ দিয়েও যায় না। যেহেতু আমি চাকরি করি, বেশি দেখার সুযোগ পাই না, তাই একদিন লক্ষ্য করলাম খুব মনোযোগ দিয়ে
সে পড়াশোনা করছে। দেখে খুশি হলাম। ওর কাছে গিয়ে বললাম, এত মনোযোগ দিয়ে কী পড়ছো বাবা? উত্তরে বলল, আম্মা, অঙ্ক বইয়ের সাথে টেস্ট পেপার মিলিয়ে দেখছি। গত 10 বছরে কোন কোন অঙ্ক আসেনি। এ পর্যন্ত দেখলাম 180টা অঙ্ক কখনো আসেনি। সুতরাং ওগুলো নিয়ে আমার আর কোনো চিন্তা নেই, বাকিগুলো করলেই হবে। আমার আর কিচ্ছু বলার থাকলো না। এই ধরনের আরেকটা ঘটনা ঘটেছিল চট্টগ্রাম স্কুলে ক্লাস 6-এ। পরীক্ষা শুরু হওয়ার মিনিট 10 পর বেঞ্চ থেকে উঠে পরীক্ষককে আনন্দ জিজ্ঞাসা করল, স্যার, পরীক্ষা তো 100 নম্বরের, কিন্তু মোট নম্বর যোগ করে দেখলাম 120। এখন আমরা কোন কোন প্রশ্ন বাদ দেব? স্যার তাড়াতাড়ি ওই বিষয়ের শিক্ষককে ডেকে পাঠিয়ে ব্যবস্থা করার পর তিনি জিজ্ঞেস করলেন, হিসেবটা কে বের করেছে? যখন শুনলেন আনন্দ, তখন খুব বকলেন আর বললেন, তোকে সময় নষ্ট করে এই ভুল বের করতে কে বলেছে? উত্তরে আনন্দ বলেছিল, স্যার, কত নম্বর পারি না তা গুনতে গিয়ে দেখি প্রায় 30 নম্বর হয়ে গেছে। তখন সন্দেহ হলো, এত নম্বর তো না পারার কথা না। তারপর চেক করতে গিয়ে দেখি 120 মোট নম্বর। ম্যাট্রিক পরীক্ষার প্রথম দিন সকাল 7টার দিকে ওকে ঘুম থেকে উঠতে বললাম। জিজ্ঞেস করলো কয়টা বাজে? শুনে বলল, পরীক্ষা তো 10টায়, এত সকালে উঠে কি করব? এদিকে আমার ভাই আজিজ আমাদের না জানিয়ে চলে এসেছে আনন্দকে পরীক্ষার হলে পৌঁছে দেবে বলে। যেহেতু আনিসুজ্জামান দেশে নাই, তাই ও সেই শূন্যতা পূরণ করতে এসেছে। এই ভাই আমার জীবনে কতভাবে যে সাহায্য করেছে তা গুণে বলতে পারবো না। ওর মনটা ছিল আকাশের মতো উদার, আর দায়িত্ববোধ ছিল অপরিসীম। মাস 4 আগে বড় নন্দায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আমার বাবার পরিবারেও প্রথমবারের মতো মৃত্যু হানা দিল। আমার মেজ বোনের স্বামী মাখন ভাই মারা গেলেন প্রায় বছরখানেক ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে। শেষের দিকে বিলেতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। 1988 সালের জুন মাসের 20 তারিখে তিনি চলে গেলেন। আমাদের পরিবারের নিরবচ্ছিন্ন আনন্দ শেষ হয়ে গেল। আনিসুজ্জামান ও আমি দাফনের উদ্দেশ্যে সিলেটে গেলাম। কয়েকদিন সেখানে থেকে নাজুর সঙ্গে ট্রেনে করে ঢাকায় ফিরলাম। ঘটনাচক্রে সেদিন ট্রেনে ফেরার সময় সব দুঃখের গানগুলোই বাজছিল। পুরো রাস্তাতেই চোখ দিয়ে অনবরত অশ্রু বয়ে গেল আমাদের 2 বোনের। এদিকে জুলাই মাস থেকে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে দেশের অবস্থা সঙ্গীন হয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বন্যার্তদের জন্য খাবার দেওয়ার ব্যবস্থা করল। একদিন আনিসুজ্জামান মিটিং সেরে এসে বলল, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যে 1 কেজি আটার রুটি আর ভাজি দিতে হবে। সেই সময় বাড়ির সাহায্যকারীরা খুব পারদর্শী ছিল না, কিন্তু দেশের এমন পরিস্থিতিতে কিছু না করেও তো থাকা যায় না। তাই কষ্ট হলেও যথাসম্ভব চেষ্টা করেছিলাম বন্যার্তদের সাহায্য করতে। ঠিক এই রকম এক সময় একদিন পলাশী বাজারে যাচ্ছিলাম। ব্রিটিশ কাউন্সিল পার হওয়ার পরপরই দুপাশ থেকে 2 জন রিকশার গতিরোধ করে বলল, আপনার কাছে টাকা পয়সা যা আছে তাড়াতাড়ি দিয়ে দেন। আমি একটু দেরি করছি দেখে দুজনেই অস্ত্র বের করল। একজনের হাতে একটা ভোঁতা ছুরি, অন্যজনের সঙ্গে পিস্তল। হাতের সোনার বালা ও আনিসুজ্জামানের প্রথম উপহার হিসেবে দেওয়া আংটি, কিছু টাকা পয়সা সব দিয়ে বাসায় এসে আনিসুজ্জামানকে বলে আবার টাকা নিয়ে বাজারে চলে গেলাম। এই খবর শুনে বন্ধুবান্ধবরা সবাই সহানুভূতি জানালো। সর্দার ফজলুল করিম তার এক লেখায় এই ঘটনাটা উল্লেখ করলেন। বন্ধু মহিউদ্দিন ভাই সেদিনই 3 cheers for your courage লিখে একটা কেক পাঠালেন। কদিন পর শেরাটনে দাওয়াত করে আমাদের সহ আরও কয়েক পরিবারকে খাওয়ালেন। আমার মনে হলো এই ঘটনায় আমার চেয়ে ওনারে বেশি আর্থিক ক্ষতি হয়েছিল। আমার মাঝে মাঝে মনে হয় আমার এই স্থিরতা ও সাহসের উৎস আমার শহীদ চাচা আব্দুল আহাদ। উনি আমাকে 2টো উপদেশ দিয়েছিলেন আমি যখন ক্লাস
7 কি 8-এ পড়ি। বলেছিলেন, বেবি, যখন কেউ রেগে গিয়ে তোমায় অন্যায়ভাবে কথা বলবে তখন কোনো উত্তর দিতে যাবে না, চুপ করে শুনবে। পরে ও যখন শান্ত হবে তখন ওর ভুলগুলো বুঝিয়ে বলবে। আর কখনো হঠাৎ বিপদে পড়লে নিজেকে সংবরণ করে মাথা যথাসম্ভব ঠান্ডা করার চেষ্টা করবে এবং সিদ্ধান্ত নেবে। আমি এক্ষেত্রে বোধহয় তার উপদেশগুলো পালন করেছিলাম। 1988 শেষ দিকে আনিসুজ্জামান আফ্রো এশীয় গণসংহতি পরিষদের প্রতিনিধি হয়ে আফসো আয়োজিত কংগ্রেসে যোগ দিতে দিল্লি যায়। শেখ হাসিনাও সেই প্রতিনিধি দলে ছিলেন। এশিয়া ও আফ্রিকার প্রায় 54টি দেশ সহ 63 দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রায় 1000 খানেক প্রতিনিধির এই বিশাল সম্মেলন উদ্বোধন করেছিলেন রাজীব গান্ধী। প্রতিষ্ঠার 30 বছর পর সংগঠনের এটাই ছিল এশিয়া মহাদেশে অনুষ্ঠিত প্রথম সম্মেলন। আফসোর এই আসরে আনিসুজ্জামানকে সহসভাপতি করা হয়। এই সুবাদে 1990 সালে এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে সে কায়রো যায়। যাওয়া আসার সার্বিক ব্যয় বহন করেছিল রাশিয়া, ফলে কায়রো গেল মস্কো হয়ে। সে যাত্রাতেই বন্ধুবান্ধবদের কাছ থেকে আনিসুজ্জামান রাশিয়া পতনের ইঙ্গিত পেয়েছিল। কায়রো গিয়ে দেখা হলো বিশ্বের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে। তবে সেবার সবার আগ্রহের কেন্দ্রে ছিল সদ্য কারামুক্ত কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দিতে তিনি অনেক রাত করে যখন আফসোর ডিনারে এলেন, ততক্ষণে আনিসুজ্জামানরা শুধু কয়েকজন তার অপেক্ষায় ছিল। ফলে ঘনিষ্ঠভাবে কিছু সময় তার সঙ্গে ব্যয় করার সুযোগ ও সৌভাগ্য হয়েছিল ওর।